যখন সীমান্ত ছিল না তখন কি অবৈধ বলে কাউকে চিহ্নিত করা যায়? যখন মানুষ শুধু বাঁচার জন্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেছে তখন কি তাকে অনুপ্রবেশকারী বলা ন্যায়সঙ্গত হবে? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে আলোচনা করব ত্রিপুরার ডেমোগ্রাফিক চেঞ্জ এবং দেশভাগ। ইতিহাসকে যদি আমরা খণ্ড খণ্ডভাবে দেখি তাহলে বিভ্রান্তি তৈরি হয়, কিন্তু ধারাবাহিকভাবে দেখলে বোঝা যায় ত্রিপুরা, বাংলা, আসাম, পূর্ববঙ্গ এই পুরো অঞ্চলটি ছিল দীর্ঘদিন ধরে এক পরিসরে গড়ে ওঠা একটা অঞ্চল, একে অপরের সঙ্গে যুক্ত এক মানবিক ও সাংস্কৃতিক পরিসর। তাই 1947 সালের দেশভাগ এবং তার আগে কিংবা পরে মানুষের চলাচলকে অবৈধ বলে বিবেচনা করা এত সহজ নয়। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয় এবং সেই সময় ব্রিটিশ ভারতের বিভাজনের ফলে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। আমরা সবাই জানি, একটা হচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে পাকিস্তান। পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অংশ হয়ে যায়, যা পরবর্তীতে বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এই বিভাজনের ফলে ব্যাপক জনসংখ্যার বিনিময় ঘটে। লক্ষ লক্ষ মানুষ ধর্ম, নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক কারণে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়। কেউ পূর্ববঙ্গ থেকে ত্রিপুরায়, আসাম বা পশ্চিমবঙ্গে আসে, আবার কেউ ভারত থেকে পূর্ব পাকিস্তানে চলে যায়। এটা ছিল ইতিহাসের এক ধারাবাহিক গণবণ্টন। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, ত্রিপুরার মতো একটি রাজন্য শাসিত অঞ্চলে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান থেকে আগত মানুষদের কি অবৈধ অনুপ্রবেশকারী বলা যায়? তাহলে এখানে উত্তরটা খোঁজার চেষ্টা করব। 1949 খ্রিস্টাব্দের আগে ত্রিপুরা ছিল একটি স্বাধীন দেশীয় রাজ্য, যেখানে মহারাজার শাসন চলত এবং ত্রিপুরাতে ওই সময় মাণিক্য শাসন ছিল। এটি সরাসরি ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত কখনো হয়নি, তবে 19বিংশ শতকে ত্রিপুরাতে পলিটিক্যাল এজেন্ট নিয়োগ করা হয়েছে। ফলে আন্তর্জাতিক সীমান্ত বা আধুনিক অর্থে ইমিগ্রেশন নিয়ন্ত্রণ তখন কার্যকর ছিল না। মানুষ বিভিন্ন কারণে, যেমন কৃষিকাজ, বাণিজ্য, নিরাপত্তা, জীবিকা ইত্যাদি কারণে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্বাভাবিকভাবে যাতায়াত করত। এই চলাচলকে তখনও অবৈধ বলা হতো না, কারণ সেই সময় রাজনৈতিক কাঠামোতে বর্তমানের মতো কঠোর জাতীয় সীমারেখা কার্যকর ছিল না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ত্রিপুরায় বাঙালিদের উপস্থিতি দেশভাগের পর হঠাৎ করে তৈরি হয়নি। 1901 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরায় মোট জনসংখ্যার প্রায় 42% ছিল বাঙালি। অর্থাৎ দেশভাগের বহু আগেই বাঙালিরা এখানে বসবাস করত এবং রাজমালার তথ্য অনুযায়ী সহস্র বাঙালিরা রত্নমাণিক্যের আমল থেকেই এই ত্রিপুরাতে বসবাস করত এবং গোড় থেকে সেই বাঙালিদের ত্রিপুরায় আনয়ন করা হয়, কেননা ত্রিপুরা রাজ্য গঠনের ক্ষেত্রে বাঙালিদের যথেষ্ট ভূমিকা ছিল, আর এটা শুরু হয়েছিল রত্নমাণিক্যের আমল থেকে। ত্রিপুরার সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক জীবনের অংশ ছিল বাঙালিরা সেই মাণিক্য রাজ আমলের সূত্রপাত থেকে। মহারাজার দরবারেও বাঙালি কর্মচারী, লেখক, শিক্ষক এবং ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর এই কথাটা এক বাক্যে স্বীকার করা যায় যে বাঙালিদের ভূমিকা ছাড়া ত্রিপুরার রাজ্য গঠন প্রক্রিয়া কোনোভাবে সম্ভব ছিল না। আর তার উদাহরণ হিসাবে বলা যায়, বাংলাকে রাজভাষার মর্যাদা এবং ত্রিপুরার রাজ্যের দাপ্তরিক ভাষা ছিল বাংলা ভাষা। অতএব দেশভাগের আগে বা 1949 সালের
আগে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পূর্বে যে মানুষগুলি পূর্ববঙ্গ থেকে ত্রিপুরায় এসেছিল তাদের বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছে বলা ঐতিহাসিকভাবে সঠিক নয়, কারণ সেই সময় বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বই ছিল না এবং ত্রিপুরাও তখন ভারতের অংশ ছিল না। ফলে ওই সময় অভিবাসনকে বর্তমান রাষ্ট্রের সীমারেখার মধ্য দিয়ে বিবেচনা করা একটা ঐতিহাসিক ভুল ছাড়া আর কিছুই না। এছাড়া দেশভাগের সময় যারা ত্রিপুরায় আশ্রয় নিয়েছিল তাদের একটি বড় অংশ ছিল বাস্তুচ্যুত মানুষ, যারা সহিংসতা, দাঙ্গা, অনিশ্চয়তার কারণে নিজেদের ভিটামাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। তাদের আগমন ছিল মানবিক সংকটের ফল, কোনো পরিকল্পিত অনুপ্রবেশ নয়। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ যুক্তি হলো ত্রিপুরা কখনোই শুধুমাত্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সংরক্ষিত অঞ্চল ছিল না। এটি ছিল একটি বহু জাতি, বহু ভাষা এবং বহু সংস্কৃতির সমাজ। উপজাতি জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালি, মণিপুরি, মুসলিম ও অন্যান্য সম্প্রদায় বহু দিন ধরে এখানে বসবাস করে আসছে। কেননা ত্রিপুরা, আসাম, পূর্ববঙ্গ এগুলি এক পরিসরে একই সাংস্কৃতিক কাঠামোতে গড়ে ওঠা রাজ্য। তাই এখানে কার অধিকার ছিল, এই প্রশ্নটি ঐতিহাসিকভাবে একপাক্ষিক। 1949 খ্রিস্টাব্দে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর ধীরে ধীরে আধুনিক প্রশাসনিক কাঠামো, সীমান্ত নিয়ন্ত্রণ এবং নাগরিকত্বের ধারণা কার্যকর হয়। এর আগে মানুষের চলাচল ছিল অনেক বেশি স্বাভাবিক ও উন্মুক্ত। ফলে দেশভাগের আগে বা তৎকালীন সময়ে অভিবাসনকে বর্তমানে আইনি কাঠামোর ভিত্তিতে বিবেচনা করা ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং যুক্তিসঙ্গতভাবে বলা যায় ত্রিপুরার বাঙালিদের উপস্থিতি ঐতিহাসিকভাবে প্রাচীন এবং স্বাভাবিক। দেশভাগের আগে আগত মানুষদের অবৈধ বলা যায় না, কারণ তখনকার রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল। ত্রিপুরা ছিল একটি উন্মুক্ত ও বহু সাংস্কৃতিক সমাজ, যেখানে বিভিন্ন সম্প্রদায় মিলেমিশে আগে বাস করত, এখনো বাস করছে আর আগামীতেও বাস করবে। এই ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পরিচয় এবং অধিকারকে বোঝার জন্য শুধু বর্তমানের রাজনৈতিক মানচিত্র নয়, বরং অতীতের বাস্তবতাকেও সমান গুরুত্ব দিতে হবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইতিহাসকে স্বীকার করুন, ইতিহাসকে বোঝার চেষ্টা করুন। আর ইতিহাস সর্বত্র রয়েছে, ইতিহাস থেকে তথ্য জানার চেষ্টা করুন, তথ্য সংগ্রহ করুন, তাহলে বর্তমানের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। ত্রিপুরা ঐক্যবদ্ধ হোক, ত্রিপুরা শক্তিশালী হোক। জয় হিন্দ।